আমরা এবার আলোচনা করব প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন। আগের দিন আমরা কিছুটা আলোচনা করেছি, যতটা আলোচনা করেছি এবার তার পর থেকে আলোচনা করব। আজকের প্রশ্ন, প্রথম প্রশ্ন, ইতিহাস হলো ঈশ্বরের কার্যাবলীর বিবরণ। কে বলেছিলেন? সেন্ট অগাস্টিন। তোরা 10 নম্বর পাতায় এই উত্তরগুলো পাবি। নেক্সট, হেগেল কোথাকার দার্শনিক ছিলেন? হেগেল কোথাকার দার্শনিক ছিলেন? উত্তর, জার্মান দার্শনিক। পরের প্রশ্ন, ইতিহাসের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলা হয়? যে দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইতিহাসকে যুক্তি ও তথ্যের সাহায্যে বিচার করা হয় তাকেই বলা হয় ইতিহাসের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি। ইতিহাসের যুক্তিবাদী ঐতিহাসিকের কয়েকজনের নাম বলো। প্রুধো, ভলতেয়ার, কোঁত, বার্কলে, ডারউইন। এরা ছিলেন যুক্তিবাদী ঐতিহাসিক। নেক্সট, সাম্রাজ্যবাদী ইতিহাস কাকে বলে? যে ঐতিহাসিক গোষ্ঠী সমগ্র ইতিহাসকে শুধুমাত্র সাম্রাজ্যবাদী দ্বন্দ্বের ফল হিসাবেই দেখে থাকেন তাদের মতে ইতিহাস হলো এক দেশের সঙ্গে আরেক দেশের, এক রাজার সঙ্গে আরেক রাজার, এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর যুদ্ধের কাহিনী। তাদের মতে এর মাধ্যমেই সমাজ গড়ে উঠেছে। ইতিহাসের প্রধান বিষয়বস্তু এই সাম্রাজ্যবাদী কার্যকলাপ যারা মনে করেন তাদেরকেই বলা হয় সাম্রাজ্যবাদী ঐতিহাসিক। সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কারা ছিলেন? জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, ভিনসেন্ট স্মিথ, এরা সবাই ছিলেন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক। নেক্সট, ইতিহাসের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে? যে ইতিহাস গোষ্ঠী বা ঐতিহাসিকরা মনে করেন যে ইতিহাস হলো বিভিন্ন দেশের জাতি হিসাবে বা বিভিন্ন অঞ্চলের জাতি হিসাবে গড়ে ওঠার কাহিনী। বিভিন্ন অঞ্চল ছিল, সেগুলো আস্তে আস্তে জাতি বা দেশ হিসাবে গড়ে ওঠার কাহিনী হলো ইতিহাস যারা মনে করেন তাদেরকে বলা হয় জাতীয়তাবাদী ঐতিহাসিক, বা এই দৃষ্টিভঙ্গিটাকে বলা হয় ইতিহাসের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। সেরকম জাতীয়তাবাদী ঐতিহাসিক কারা ছিলেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর আচার্য যদুনাথ সরকার, এরা ছিলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক। মার্ক্সবাদী ঐতিহাসিক কাদের বলা হয়? যারা ইতিহাস বলতে মনে করেন শুধুমাত্র শোষক এবং শোষিতের মধ্যে একটা শ্রেণী আছে যারা শোষণ করছে, আরেকটা শ্রেণী যারা শোষিত হচ্ছে, এদের মধ্যে নিরন্তর দ্বন্দ্বকেই যারা ইতিহাসের মূল বিষয়বস্তু বলে মনে করেন তারা হচ্ছেন মার্ক্সবাদী ঐতিহাসিক। মার্ক্সবাদী ঐতিহাসিক প্রথম কার্ল মার্ক্স ইতিহাসের এই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরেছিলেন। এবার আমরা দেখব যে ভারতের মার্ক্সবাদী ঐতিহাসিক প্রথম কে ছিলেন। প্রথম ভারতের মার্ক্সবাদী ঐতিহাসিক ছিলেন রজনী পাম দত্ত। তিনি তার ইন্ডিয়া টুডে এই গ্রন্থের মাধ্যমে তার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, ইতিহাসের মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। এছাড়া ভারতের বিখ্যাত মার্ক্সবাদী ঐতিহাসিক কারা? সুশোভন সরকার, ডি কোশাম্বী, রমিলা থাপার, সুমিত সরকার, ইরফান হাবিব, এরা সবাই ছিলেন মার্ক্সবাদী ঐতিহাসিক। পরের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো? এককালে আমরা ইতিহাস বলতে পড়তাম শুধুমাত্র রাজা বা শাসকের কাহিনী, অথবা আন্দোলনের ক্ষেত্রে শুধু নেতাদের কথা জানতাম। কিন্তু বর্তমানে একটা নতুন ইতিহাস গোষ্ঠীর সৃষ্টি হয়েছে যারা রাজা নয়, প্রজাদের কথা মূল আলোচনা করেন। যারা নেতা নয়, সাধারণ মানুষ কোনো আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করলেন সেটাকেই ইতিহাসের মূল উপাদান বলে মনে করেন, তাদেরকে বলা হয় নিম্নবর্গের ঐতিহাসিক। তাদের ইতিহাস চর্চার ধারণা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা, অর্থাৎ মাথা থেকে নয়, নিচু তলা থেকে তারা ইতিহাসটাকে বিশ্লেষণ করে। এরা হচ্ছে নিম্নবর্গের ঐতিহাসিক। নিম্নবর্গের ঐতিহাসিক ভারতে কারা ছিলেন? ভারতে হচ্ছে রণজিৎ গুহ,
পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, জ্ঞান পাণ্ডে, গায়ত্রী চক্রবর্তী এরা হলেন ভারতের নিম্নবর্গের ঐতিহাসিক। কেমব্রিজ ঐতিহাসিক কয়েকজনের নাম লেখো। গ্যালাহার, অনিল শীল, রজতকান্ত রায় এরা হচ্ছেন কেমব্রিজ ঐতিহাসিক। এরা মূলত ব্রিটিশের প্রাধান্যটাকেই ইতিহাসে তুলে ধরতে চেষ্টা করেন। পরের প্রশ্ন, লিওপোল্ড ভন র্যাঙ্কে তিনি কোথাকার ঐতিহাসিক ছিলেন? লিওপোল্ড ভন র্যাঙ্কে তিনি কোথাকার ঐতিহাসিক ছিলেন? তিনি ছিলেন জার্মান ঐতিহাসিক। পরের প্রশ্ন, কবে আরবরা সিন্ধু দেশ জয় করেছিল? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দেশ জয় করেছিল। সিন্ধুর রাজা কে ছিলেন তখন? সিন্ধুর রাজা ছিলেন দাহির। পরের প্রশ্ন, ইতিহাস শব্দটি প্রথম কোন বেদে পাওয়া যায়? অথর্ব বেদে প্রথম ইতিহাস এই শব্দটি পাওয়া যায়। মোট কটি পুরাণ আছে? মোট 18টি পুরাণ আছে। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন। পুরাণে মন্বন্তর বলতে কি বোঝানো হয়? পুরাণে মন্বন্তর বলতে বোঝানো হয় 14 জন মনু বা সমাজকর্তার শাসনকালের ইতিহাসকেই বলা হয় মন্বন্তর পুরাণ অনুযায়ী। মনাফির বা ফাজাইল কাদের বলে? এক ধরনের ইসলামিক ঐতিহাসিক ছিলেন যারা শুধুমাত্র সমাজের উচ্চ বর্ণের আমির, ওমরাহ এবং নবাব বাদশাহদের নিয়ে ইতিহাস রচনা করতেন, তাদের কথা বলতেন, তাদের জনসমাজ, তাদের সমস্ত কিছু বলতেন। তাদেরকে বলা হয় মনাফির বা ফাজাইল। এই মুসলিম ইতিহাস চর্চার মানুষদের বা ইতিহাস চর্চার ধারাটাকেই বলা হয় মনাফির বা ফাজাইল। তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি কে লিখেছেন? গ্রন্থটি লিখেছেন জিয়াউদ্দিন বরনি। নেক্সট, কিরান উস সাদাইন। কিরান উস সাদাইন গ্রন্থটি কে লিখেছেন? আমির খসরু লিখেছেন। 15 নম্বর পাতায় এগুলো তোরা পাবি। আমির খসরু কার রাজদরবারে ছিলেন? আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির রাজদরবারে। জিয়াউদ্দিন বরনি কার রাজদরবারে ছিলেন? ফিরোজ শাহ তুগলকের রাজদরবারে ছিলেন জিয়াউদ্দিন বরনি। ইসলামের বা মুসলিম যুগের মধ্যে বা সুলতানি যুগে কোন ঐতিহাসিক সুলতানদের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে ইতিহাস লিখেছিলেন? তার নাম হলো মোহাম্মদ ইসামি। 15 নম্বর পাতায় এগুলো তোরা পাবি। ইবন খালদুন কোথাকার ঐতিহাসিক ছিলেন? ইবন খালদুন তিনি ছিলেন আরবের ঐতিহাসিক। রোম সাম্রাজ্যের পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন হয় কবে? 1453 খ্রিস্টাব্দে। ইউরোপে এই সময়কালকেই বা এই 1453 খ্রিস্টাব্দকেই আধুনিক যুগের সূচনাকাল বলে মনে করা হয়। আমেরিকা আবিষ্কার করেন কবে? আমেরিকো ভেসপুচি আমেরিকা আবিষ্কার করেন কবে? কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কবে? 1492 খ্রিস্টাব্দে। আচ্ছা, ইউরোপে সমাজ সংস্কার আন্দোলন কবে হয় বা রিফরমেশন মুভমেন্ট বা সংস্কার আন্দোলন কবে হয়? 1520 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব কবে হয়? 1789 খ্রিস্টাব্দে। ভারতে কোন সময়কালকে হিন্দু যুগ বলা হয়?
ভারতে প্রাচীন যুগ থেকে আর 1206 খ্রিস্টাব্দে সুলতানি যুগের সূচনার আগে পর্যন্ত সময়কালকে হিন্দু যুগ বলা হয়। হিন্দু যুগ বলা কতটা যুক্তিসঙ্গত? হিন্দু যুগ বলা যুক্তিসঙ্গত পুরোপুরি নয়। তার কারণ শুধুমাত্র হিন্দু রাজারা এই সময়কালে রাজত্ব করেননি, বা হিন্দুস্থানের সমস্ত মানুষ হিন্দু ধর্মের ছিলেন না। এই সময় বৌদ্ধ, চারবাক, আজীবিক, জৈন বিভিন্ন ধর্মের মানুষ এই সময় হিন্দুস্থানে ছিলেন। বিভিন্ন ধর্মের রাজারা এই সময় শাসন করেছেন। তাই এই সময়কালকে হিন্দু যুগ বলা কখনোই যুক্তিসঙ্গত নয়। মুসলিম যুগ কোন সময়কালকে বলা হয়? 1206 কুতুবুদ্দিন আইবকের সিংহাসনে বসা 1206 খ্রিস্টাব্দ থেকে আর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত সময়কালকে ভারতের ইতিহাসে মুসলিম যুগ বলা হয়। এই সময়কালকে কি মুসলিম যুগ বলা যায়? না, এই সময়কালকে মুসলিম যুগ বলা যায় না, কারণ এই সময়ও ভারতের বিভিন্ন অঞ্চলে শিবাজির মতো বহু হিন্দু রাজা ছিলেন, রাজপুতরা ছিলেন হিন্দু। ফলে এই সময়কালে পুরোপুরি ভারতের ইতিহাস মুসলিম ইতিহাস নয়। তাই এই সময়কালকে মুসলিম যুগ বলা যুক্তিসঙ্গত নয়। হর্ষবর্ধনের মৃত্যু হয় কবে? 650 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হয়। এই আমাদের প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন হয়ে গেল। তোরা ছোট প্রশ্নগুলো দাগ দিয়ে রাখবি, এর ওপর ভিত্তি করেই কিন্তু পরে তোরা উত্তরগুলো তৈরি করতে পারবি। এরপর আমি আবার অনুশীলনের প্রশ্নোত্তরে চলে যাব।